হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আবার একটা ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু টাইমই হচ্ছে না বলে আর বানানোও হচ্ছিল না। তো আজকে ভাবলাম একটু টাইম আছে, সেই জন্য বানিয়ে নিই। খুব তাড়াহুড়ো করে ভিডিওটা বানাতে হচ্ছে, এরপর আবার রিহার্সালে চলে যেতে হবে। তো একটু মাঝখানে টাইম আছে, তো ভাবলাম যে শেয়ার করেই দেওয়া যাক। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে বোধগয়া অ্যান্ড রাজগীর, যেই ট্যুরটা আমরা লাস্ট করেছিলাম সেইটার ট্রিপ প্ল্যান নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়ে যাবে যদি কেউ বোধগয়া এবং রাজগীর ট্রিপ করতে চাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো ফার্স্টে বোধগয়া কিভাবে পৌঁছাবে সেইটা একটু শেয়ার করে দিচ্ছি। আমরা এখান থেকে হাওড়া থেকে আমরা বন্দে ভারত করে গয়া গেছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 6:45-এ, হাওড়া থেকে ছেড়েছিল 6:45-এ এবং ওখানে আমরা পৌঁছে যাই দুপুর 12:30 নাগাদ গয়াতে। তো তোমরা বন্দে ভারতের টিকিট কাটতে পারো আইআরসিটিসি থেকে, এবং আরও অনেক ট্রেন আছে গয়া পৌঁছানোর জন্য। তো ট্রেনে করেও যেতে পারো, এবং গয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আছে। এয়ারপোর্টটা আমি আমার ভিডিওতে দেখিয়েওছি। যদি কেউ গয়া এবং রাজগীরের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই ওই ভিডিওগুলো একটু দেখে নিও গিয়ে। তো ওই ভিডিওতে আমি এয়ারপোর্টটা দেখেছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর, ছোট্ট এবং খুবই সুন্দর এয়ারপোর্ট একটা। তো যদি কেউ চাও ফ্লাইটেও যেতে পারো। আর যতদূর আমি সার্চ করে দেখেছি, গয়াতে ফ্লাইটের প্রাইস কিন্তু খুব কম থাকে, তো যেতেই পারো। তো আমরা গেছিলাম বন্দে ভারত করে। তো এইভাবে তোমরা আইআরসিটিসি থেকে ট্রেনেও বুক করতে পারো, মানে ট্রেনও বুক করতে পারো যে কোনো, এবং ফ্লাইটে করেও পৌঁছাতে পারো। এইবার আসছি গয়াতে আমরা কোন হোটেলে ছিলাম। তো গয়াতে যে হোটেলটা আমরা ছিলাম সেটার নাম হচ্ছে মারিয়া ইন্টারন্যাশনাল গয়া। আমি এখানে বা কোথাও একটা স্ক্রিনে ছবিটাও মেনশন করে দেবো, এবং হোটেলের নাম এবং ফোন নাম্বারটাও মেনশন করে দেবো। তোমরা চাইলে ওইখান থেকে বুক করতে পারো। মারিয়া ইন্টারন্যাশনাল গয়াতে যে হোটেলটা আমরা ছিলাম খুবই সুন্দর, এবং হোটেলটা না একদম প্রপার মার্কেট এরিয়াতে ছিল না, একটু ভিতরে ছিল। কিন্তু ওই হোটেলটার থেকে আশেপাশের কয়েকটা মনাস্ট্রি, যেমন আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের পাশেই কিন্তু ওই তারা দেবী টেম্পলটা ছিল, একদম পাশেই, মানে মন্দিরের একদম জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই ওই তারা দেবী টেম্পলটা ছিল। এবং আশেপাশের কিন্তু অনেক কটা মনাস্ট্রি এবং টেম্পল কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। তো তোমরা চাইলে মারিয়া ইন্টারন্যাশনাল গয়াকে বুক করতে পারো। এবং মোটামুটি হোটেলটা আমার তো ভালোই লেগেছে, মানে প্রাইস অনুযায়ী। প্রাইস আমাদের, দাঁড়াও একটু দেখে আমি বলে দিচ্ছি কত করে পড়েছিল। পার রুম আমাদের মনে হয়, যেহেতু আমরা তিনজন মানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম হচ্ছে 8 জন। তো দুটো রুম ছিল আমাদের তিনজন করে, আর একটা রুম ছিল 2 জন করে। তো আমি দুটোরই প্রাইস বলে দিচ্ছি। ওকে, তো ডাবল বেডরুম যেটা ছিল, মানে দুজনের বুকিংয়ের যে রুমটা ছিল, সেটার পার নাইট পড়েছিল হচ্ছে 2400 টাকা করে। আর যেটা 3 জনের জন্য ছিল ট্রিপল বেডরুম, সেইটা পড়েছিল পার নাইট হচ্ছে 3000 টাকা করে, আর 3000 টাকা উইথ ব্রেকফাস্ট। আর ওইটাও ছিল হচ্ছে 2400 টাকা উইথ ব্রেকফাস্ট। তো আমাদের টোটাল যে হোটেলের অ্যামাউন্টটা পড়েছিল সেটা হচ্ছে 16,800 টাকা গয়াতে কিন্তু, হ্যাঁ রাজগীরে নয়, এটা শুধুমাত্র গয়াতে বললাম। এইবার আমি এরপর হচ্ছে আমরা গয়াতে, এবার বলে দিই গয়াতে কি কি জায়গা তোমরা ট্রিপের মধ্যে অ্যাড করতে পারো। অনেক কটা জায়গা আছে অ্যাকচুয়ালি। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, গয়া এবং বোধগয়া দুটো কিন্তু ডিফারেন্ট প্লেস। মানে গয়াতে কয়েকটা মন্দির রয়েছে, যেরকম বিষ্ণুপাদ মন্দির, তারপর প্রেতশিলা, তারপরে হচ্ছে তোমার আরও এরকম বিভিন্ন যে জায়গাগুলো গয়াতে রয়েছে। এবং বোধগয়াটা কিন্তু পুরো ডিফারেন্ট, ওখানে কিন্তু সব মনাস্ট্রিগুলো কিন্তু হচ্ছে বোধগয়াতে।
তো গয়াতে আমরা একটাই টেম্পল দেখার সুযোগ পেয়েছিলাম, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এই টাইমটা, প্রচণ্ড রাশ ছিল। তো আমরা বিষ্ণুপাদ মন্দির, যেটা বিখ্যাত গয়ার মধ্যে সবচেয়ে ফেমাস, সেটা হচ্ছে বিষ্ণুপাদ মন্দির, তো সেইটা আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম। দেন আমরা বোধগয়াতে চলে যাই। গয়া টু বোধগয়ার ডিস্টেন্স হার্ডলি 15 to 20 মিনিট ইন আ কার। অ্যান্ড বোধগয়াতে গিয়ে আমরা যে মনাস্ট্রিগুলো দেখেছিলাম তার মধ্যে হচ্ছে ওই যেটা হচ্ছে ওই বিগ বুদ্ধা টেম্পল, তারপরে হচ্ছে বোধগয়ার যে কি যেন মনাস্ট্রিটার নাম ভুলে যাচ্ছি আমি, একটা জাপানিজ মনাস্ট্রি ছিল। তারপরে আরও বিভিন্ন দেশের কিন্তু ওখানে মনাস্ট্রি রয়েছে। কয়েকটা মনাস্ট্রি যেমন বন্ধ ছিল আমি দেখিয়েছিলাম, যেমন মোস্ট প্রবাবলি থাইল্যান্ডের একটা মনাস্ট্রি যেটা আমরা দেখতে পাইনি, ওটা বাইরে থেকে দর্শন করেছিলাম, ওটাও বন্ধ ছিল। তারপরে হচ্ছে চায়নার একটা মনাস্ট্রি ছিল, সেইটাও আমরা দেখতে পারিনি, সেটাও বন্ধ ছিল। তো এরকম, তো সেই টাইমিংটা বুঝে একটু যেও কতটা মানে সেই দিনে ওই মনাস্ট্রিগুলো বন্ধ থাকে কিনা বা সেই টাইমে বন্ধ আছে কিনা এটা একটু জেনে যেও। যদিও আমি জানতাম, কিন্তু কিছু করার ছিল না, আর ওই দিন ছাড়া তো আর টাইম হচ্ছিল না বলে করেছিলাম প্ল্যানটা, তো সেটা একবার জেনে যেও। আর গয়াতে এইরকম বিভিন্ন অনেক রকম মনাস্ট্রি আছে, যেমন তারা দেবী টেম্পলটাও কিন্তু একটা ফেমাস মনাস্ট্রি ওখানকার। তো সেইটা কিন্তু ইভেন তারা দেবী টেম্পলটা আমার সবচেয়ে ভালো লেগেছে। প্রত্যেকটা মনাস্ট্রি আমি যে কটা সেই দিন আমি ঘুরতে পেরেছিলাম, তো তার মধ্যে তারা দেবী টেম্পলটা আমার সবচেয়ে ভালো লেগেছে। খুবই একটা শান্ত পরিবেশে ছিল। তো এইরকম বোধগয়ার সাইট সিন এইগুলো, আর গয়াতে তো বলেই দিলাম যে মন্দির এবং প্রেতশিলা ওইগুলো রয়েছে। দেন আমরা গয়াতে আমরা ছিলাম হচ্ছে কয়দিন সেটাও আমি বলে দিচ্ছি। যেদিন আমরা পৌঁছেছিলাম সেই দিন আমরা কোনো সাইট সিন করিনি। অ্যাকচুয়ালি সেই দিন আমরা বিকালটা হাতে পেয়েছিলাম এবং বিকালে আমরা করতেই পারতাম আশেপাশে সাইট সিনগুলো, কিন্তু হয়নি। তার কারণ আমার বোন দিল্লি থেকে ফ্লাইটে, ওর ফ্লাইটের টাইমিং ছিল ওই 5:30 6টা নাগাদ ও এসেছিল, তারপরে তো আর সাইট সিন করা হয়নি। তো সেই দিন বিকালটা আমরা ছেড়ে দিয়েছিলাম বলে একদিন এক্সট্রা লেগেছিল। তারপরের দিন আমরা সমস্ত সাইট সিন করি এবং তারপরের দিন আমরা রাজগীরের জন্য বেরিয়ে যাই। তো তোমরা এরকম করতে পারো, বন্দে ভারত যদি কাটো 12:30টার মধ্যে ওখানে পৌঁছে যাবে। তারপর আরামসে বিকেল অবশ্য 6টা নাগাদ সমস্ত মনাস্ট্রি বন্ধ হয়ে যায়, তাও তো যদি পারো তো ওই 12:30টার পর তোমরা ওই 2টো 2:30টে নাগাদ বেরিয়ে যেতে পারো এবং আশেপাশে মারিয়া হোটেলের আশেপাশে যে মনাস্ট্রিগুলো আছে সেইগুলো ভিজিট করতে পারো। আর তারপরের দিন কিছুটা গয়ার সাইট সিন করবে, কিছুটা বোধগয়ার সাইট সিন করবে, হয়ে যাবে। মানে একদিন গয়ার জন্য কাফি, একদমই মানে পুরো একদিন গয়াতে দিলে এনাফ, পুরো সাইট সিন তোমরা করে নিতে পারবে। নেক্সট আমরা চলে গেছিলাম হচ্ছে রাজগীর। গয়া থেকে রাজগীরের দূরত্ব বেশিক্ষণের নয়, তাও আমি একবার পারফেক্ট দূরত্বটা বলে দিচ্ছি। ষাট কিলোমিটার মাত্র, 1 ঘন্টা টাইম লেগেছিল, খুবই কম। তো তোমরা যদি এরকম প্ল্যান করো যে গয়া থেকে তোমরা 6টা 6:30 নাগাদ বেরোলে, তো সেই দিনই তোমরা মোটামুটি রাজগীরের কিন্তু হাফ সাইট সিন করে নিতে পারবে। আমরাও ওরকম ওই সকাল 7:30 8টা নাগাদ বেরিয়েছিলাম, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছিলো। ওই টাইমটা প্রচণ্ড ভিড় ছিল, আমি বললামই আগে, এবং ভিডিওতে আমি সমস্ত ভিডিওতে বলেওছি, সেটা দেখিয়েওছি। তো একটা রোপওয়ে করে, যেটা আমরা রাজগীরে যে একটা শান্তিস্তূপা আছে সেইখানে আমাদের ওই রোপওয়ের টিকিটের লাইনেই আমাদের লেগে গেছিলো প্রায় 3.5 ঘন্টা মতন টাইম। তো ওইখানে আমাদের সেই দিনটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমরা পুরো নালন্দাটা ঘুরতে ঘুরতে পুরো দিনটাই শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য সেরমভাবে আর কিছু হয়নি করা। যেটা আমার মনে হয়, তো তোমরা যদি এরকম করো, মানে সকালবেলা গয়া থেকে রাজগীরে গেলে সকালবেলা 6টা 6:30 বা 7টা নাগাদ যদি বেরো, তাহলে সেই দিনটা তোমরা পুরোটাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য রাখতে পারো। কারণ নালন্দা বিশ্ববিদ্যালয়টা অনেকটা বড় এরিয়া নিয়ে এবং ঘুরতে ঘুরতে কিন্তু অনেক টাইম লাগে। যদি প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাও তো অনেকটাই টাইম লাগে। তো একটা দিন নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য রাখলে নেক্সট দিন তোমরা আরও যেসব জায়গা যাওয়ার আছে সেগুলোর প্ল্যান করতে পারো। তো
তো আমরাও সেই রকম ফার্স্ট দিন গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং শান্তিস্তূপা করেছিলাম। তারপরের দিন আমরা ঘুরেছিলাম হচ্ছে, তারপরের দিনের তো একটা কাহিনী আছে, সেটা আমি বলছি পরে, যদি টাইম হয় এই ভিডিওটার মধ্যে বলে দিতে পারবো। তারপরের দিন আমরা ঘুরেছিলাম হচ্ছে অজাতশত্রু ফোর্ট এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন রাজগীর। আর গ্লাস ব্রিজ, যেটা সবাই জানো রাজগীরের ফেমাস, সেটার টিকিট আমরা পাইনি, তো সেটা সেই জন্য যাওয়া হয়নি। এছাড়াও আরও দু একটা জায়গা আছে, বিম্বিসারের জেল এবং কার একটা যেন কুস্তির জায়গা, ওই ভুলে যাচ্ছি আমি। যাই হোক, এই জায়গাগুলো আছে, কিন্তু এতটাও মানে ফেমাস নয় এবং অতটাও কিছু দেখার ছিল না বলে আর ওই জায়গাগুলো স্কিপ করেছি। আর তাছাড়াও একটা বড় কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল এই টাইমটাতে। তো এক একটা জায়গায় গিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম এমনি নষ্ট হয়ে যাচ্ছিল টিকিটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেই জন্য কয়েকটা জায়গা স্কিপও করতে হয়েছে। এইবার আসছি গ্লাস ব্রিজ কেন যেতে পারিনি, তার কারণ গ্লাস ব্রিজের জন্য রাত্রির, মানে ধরো তুমি কালকে গ্লাস ব্রিজ যেতে চাও, তো তোমাকে আজকে রাত্রির 12টার থেকে লাইন দিতে হবে গ্লাস ব্রিজের জন্য। সেই টাইমটার কথা বলছি, আমি জানি না কিন্তু এখন কি পরিস্থিতি, কি নিয়ম আছে আমি জানি না। সেই টাইমটা যখন আমরা গেছিলাম, সেই সময়টা ওই 25 ডিসেম্বরের আশপাশের কথা বলছি। সেই টাইমটা কিন্তু ওই রকমই ছিল, রাত্রির 12টার থেকে লাইন দিতে হচ্ছিল এবং মাত্র 300টা টিকিট দিচ্ছিল তোমাকে অফলাইন। তো সেইটা পাওয়ার জন্য তোমাকে রাত্রির 12টার থেকে লাইন দিতে হচ্ছিল এবং তুমি শিওর নয় যে ওই 300 জনের মধ্যে তুমি আছো কিনা। মানে আমরা যেমন অত রাত্রিবেলায় তো লাইন দেওয়া পসিবল ছিল না বলে আমরা লাইন দিয়েছিলাম, তাও ওই 3:30 পৌনে 4টে থেকে। সেই কারণে আমরা পাইনি। মোটামুটি লাইন পড়েছিল ওখানে প্রায় 2,500 থেকে 3,000 লোকের, যার মধ্যে প্রথম যারা 300 জন ছিল তারা গ্লাস ব্রিজের টিকিট পায় এবং তারপরে 750-800 জন মতন হচ্ছে ওই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির টিকিটটা পায়। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু তখন ওই 750-800 জন মতন অ্যালাউ করছিল যতদূর আমি জানি। অফলাইনে হচ্ছে 600টা টিকিট দিচ্ছিল আর অনলাইনে হচ্ছে 200টা টিকিট দিচ্ছিল। তো ওই অফলাইনের টিকিটটা আমরা কাটতে পেরেছিলাম অত রাত্রিবেলা লাইন দিয়ে, 3:30 সময় লাইন দিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির টিকিটটা আমরা পাই। এবং তারপরে যেটা ওখানে গিয়ে দেখেছি, যেটা আমি ভিডিওতে বারবারই দেখিয়েছি, যে ওখানে গিয়ে যেটা আমি দেখলাম, যখন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা ঢুকছি তার ভিতরে যে একটা অফিস রয়েছে, একটা কাচের অফিস ছিল, সেখানে গিয়ে আমি দেখছি যে যারা চেনা পরিচিত লোক, ধরো কারোর তুমি সোর্সে এসছো বা কেউ ওই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ধরো কেউ যেমন গার্ড বা কোনো হতেই পারে কোনো অফিসের লোক, অফিসার, যাদের তুমি সোর্স নিয়ে এসছো তাদেরকে ভিতর থেকে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা জিজ্ঞেস করি, ইভেন গেটের থেকে, আমি ওই ভিডিওটা বানাতে পারিনি, আমার কাছে তখন ফোন ছিল কিন্তু ওই মুভমেন্টে আমি ভিডিও কি করব ওই জন্য আমি ফোনটা খুলিনি। গেটের থেকে ঢোকার সময় যে গেটটা ছিল, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঢোকার সময় যে গেটটা ছিল, সেই গেটটার থেকে যখন আমরা টিকিটটা নিয়ে ঢুকছি, মানে আমি বলছি সকালবেলা আমরা টিকিট কেটেছি এবং টিকিট কেটে তো হোটেলে চলে যাব, সকাল 7টার মধ্যে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, নিশ্চয়ই 7টার থেকে তখন আমরা ওইখানে দাঁড়িয়ে থাকতাম না। প্রত্যেকটা স্লট ছিল 9টা থেকে 10টা, সাফারি শুরু হচ্ছিল 9টা থেকে 10টা, 10টা থেকে আবার 12টা, 12টা থেকে 1টা, এরকম এক একটা স্লট ছিল। স্লট তুমি চুজ করতে পারবে। তো সেই স্লট আমরা চুজ করেছিলাম হচ্ছে একদম দুপুরেরটা, কারণ আমাদের প্রথম দিকে আরও সাইট সিন করার ছিল, সেই জন্য আমি ইচ্ছা করেই দুপুরের স্লটটা চুজ করেছিলাম, যেটা ছিল 2:30 থেকে 3:30 এইরকম টাইমে। তো সেই জন্য আমরা টিকিটটা কাটার পর টিকিটটা আবার গেটে একটা অফিস আছে ছোট্ট মতন, ওখানে জমা দিয়ে যেতে হয়। সেই জমা দিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। এইবার যখন আমি যখন আমি টিকিটটা ওই অফিস থেকে কালেক্ট করছি, তখন অনেকেই ওখানে বলছিল যে এত দূর থেকে আসলাম তো গ্লাস ব্রিজ দেখার জন্য, গ্লাস ব্রিজের টিকিটটাই পেলাম না। তো সেইখানে যে অফিসের লোকটা ছিল,
সে আমাকে বলল তখন যে ম্যাম আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে দেখবেন ABCD এরকম 4টে অফিস রয়েছে কাচের ঘরের মধ্যে, মানে 4টে কাচের এরকম রুম রয়েছে। তো ওটার লাস্ট যে রুমটা রয়েছে মোস্ট প্রবলি ABCD কি 1 2 3 4 5 এরকম নাম্বারে ছিল। তো ওই লাস্ট রুমটাতে আপনি গিয়ে একটু রিকোয়েস্ট করুন, ওখান থেকে আপনাকে টাকা হয়তো আপনাদের কাছ থেকে বেশি নেবে না, কিন্তু ওখান থেকে আপনাদের ওদের কাছে ভিতরে কিছু টিকিট রাখা আছে, ওরা আপনাদের টিকিট দিয়ে দেবে। এটা ওদের মুখ থেকেই শোনা, ওখান থেকেই কিন্তু আমাকে বলে দিয়েছিল ওখানে গিয়ে বলতে যে একটু রিকোয়েস্ট করতে এবং টিকিট দিয়ে দেবে। তার মানে ওদের কাছে টিকিট আছে, মানে এটা কোনো লিমিট প্রয়োজনই, মানে এইটা একটা বানানো জাস্ট যে 500 জনের বেশি গ্লাস ব্রিজে অ্যালাউ নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, কারণ 500 জনের বেশি হয়ে গেলে টিকিট ওরা রাখতো না, আর ওইভাবে টিকিট পরে সবাইকে দিত না। আর সেটা ওরা জানে, গেটের সামনে থেকেই ওই লোকটা আমাকে বলে দিয়েছিল যে ওখানে গিয়ে রিকোয়েস্ট করুন, ওরা ভেতর থেকে আপনাকে টিকিট দিয়ে দেবে। তো সেই অনুযায়ী আমি যাই এবং গিয়ে ওই লাস্ট কাউন্টারটায় রিকোয়েস্ট করি যে একটু দেখুন, আমরা তো অনেক দূর থেকে এসেছি গ্লাস ব্রিজের জন্যই, তো যদি এরকম টিকিট থাকেও বা যদি আপনারা এক্সট্রা কোনো চার্জ পেও করতে হয় আমাদের, সেটাও আমরা করে দিচ্ছি। তো অ্যাটলিস্ট মানে ছোট যারা আছে আমার ভাই বোন, আমরা যারা দেখতে চাই, তো অ্যাটলিস্ট 3-4টে টিকিট হলেও হবে, আমরা একটু দেখে আসতে চাই। তো তখন ওরা ডিনাই করে বিষয়টা, কারণ ওই আশেপাশে আরও লোকজন ছিল, তখন বলছে না না আমাদের কাছে কিন্তু কোনো টিকিট নেই, এই না সেই না হ্যান না ত্যান না, যাই হোক। তো আমরা ভাবলাম যে হয়তো নাও হতে পারে, নাই দিতে পারে, স্ট্রিক্ট নিয়ম রয়েছে। দেন আমার সামনেই, মানে আমি একটু দূরে সরে এসেছি, তারপর আমার সামনেই অন্তত ওখান থেকে প্রায় 100 থেকে 150টা টিকিট ওরা বেচেছে আমার সামনে, আমি দাঁড়িয়ে দেখছিলাম এবং ভিডিও আমি করেওছি। তারপর ভিডিও করতে দেখে ওখান থেকে, এবং আমরা একটু চিৎকার চেঁচামেচি করি ওখানে যে এইরকম কেন, তাহলে এইরকম নিয়মটা কেন বানানো হলো? সাধারণ মানুষ রাত্রির 12টা থেকে কষ্ট করে লাইন দিচ্ছে টিকিট নেওয়ার জন্য, আর তোমরা এক্সট্রা করে টিকিট পরে বাইরে থেকে মানে ভিতর থেকে দিয়ে দিচ্ছ সোর্স আছে বলে, তো সেটা কেন? সেই নিয়ে আমরা একটু চিৎকার চেঁচামেচি করি বলে ভিতর থেকে একজন অফিসার আসে আমার কাছে এবং বলে, দেখি ম্যাডাম আপনি ফোনে ভিডিও করেছেন, ফোনটা দেখান আমাকে। তো আমি দেখাই এবং ফোনের ভিডিওগুলো সে দেখে, বলছে কেন ভিডিও করেছেন এখানে ভিডিও করা, এই ভিডিওগুলো কেন করেছেন এখানে? তো আমি তাকে বলি যে এখানে কি ভিডিও করা অ্যালাউ নেই? আপনারা কোথাও লিখে রেখেছেন যে এখানে ভিডিও করা কি অ্যালাউ নয়? এরম তো কোথাও লেখা নেই, তো আমি আমার মতন ভিডিও করেছি। তারপরে বলছে আচ্ছা, মানে এমন অ্যাটিটিউড নিয়ে সে ভেতরে যায় যে মনে হচ্ছিল যে এসে আমার ফোনটা নিয়ে নেবে বা আমাকে অনেক কিছু কথা বলবে, হ্যারাস করবে, কিন্তু কিচ্ছু করেনি। তার কারণ ওরা জানে যে বিষয়টা পুরোটাই সঠিক, যেটা আমি দেখিয়েছি এবং যেটা আমি এখনও বলছি সেটা বিষয়টা পুরোটাই সঠিক। তো যেহেতু ওটা পুরোটাই গভর্নমেন্ট চালাচ্ছে, তো বিহার গভর্নমেন্ট, আমি জানি না যে কি ওদের রুলস, যে এরকম সাধারণ মানুষেরকে হ্যারাস করার কি মানে। তো হয়তো আমার চ্যানেলটাও বেশি এত 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 এখনও সাবস্ক্রাইবার নেই বা এত এত হাইলাইটেড নয়, সেই জন্য হয়তো সবার কাছে হয়তো এতটা কথা পৌঁছাবে না। যদি কোনোদিনও পৌঁছায় তো গ্রেট, ভালো লাগবে। তো এই বিষয়টা খুবই বাজে লেগেছিল যে এটা কি রুলস, মানে তুমি 12:30টার থেকে গিয়ে সাধারণ মানুষ ওখানে অনেক কষ্ট করে, আমি গিয়ে দেখছি অন্তত প্রায় তখনই প্রায় 1000 জন মতন লাইন দিয়ে রেখেছে। তো তাদেরকে তুমি কেন 12:30টার থেকে হ্যারাসমেন্ট করলে যে টিকিট পাওয়া যাবে না বা কিছু, বা এরকম যে এরকম নিয়ম আছে 500 জনের বেশি যেতে পারবে না, তাহলে আরেকটু টিকিট আরেকটু বাড়াও, তাহলে যারা লাইন দেওয়ার যারা আশা করেছিল যারা দেখতে পাবে তারাও তাহলে দেখতে পারতো। তো এটা একটা খুবই বাজে লেগেছে। তো এটাই কাহিনী ছিল। আর ওখানে এমনি সমস্ত রাজগীরের যা সাইট সিন আছে খুবই ভালো। ওয়াইল্ড সাফারি রাজগীর, সেটাও খুবই ভালোই বলতে পারো, সুন্দর, মানে ভালোই লাগবে মোটামুটি। তো আর যেটা রাজগীরে যে হোটেলটা আমরা ছিলাম সেটা হচ্ছে হোটেল গৃদ্ধকূট ইন্টারন্যাশনাল, সেটাও খুবই সুন্দর হোটেল এবং হোটেল মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ভিডিওতেও দেখিয়েছি। তো নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে কোথাও মেনশন করে দেবো, তোমরা চাইলে ওই হোটেলটাও বুক করতে পারো।
আর অবশ্যই গেলে এই বিষয়টা একটু খেয়াল রেখো, ওয়াইল্ড সাফারি এবং নেচার সাফারি। আচ্ছা, এটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, ওয়াইল্ড সাফারিতে কিন্তু শুধু জঙ্গল সাফারিটা রয়েছে, এবং নেচার সাফারিতে কিন্তু তোমরা ওই গ্লাস ব্রিজের পয়েন্টটা পাবে। তো দুটো আলাদা সাফারি হয়, ওয়াইল্ড সাফারি অ্যান্ড নেচার সাফারি, তো দুটো আলাদা আলাদা করে বুক করতে হয়। তো সেইটাও তোমরা একটু খেয়াল রেখে বুকিংটা করো, ওয়াইল্ড সাফারি এবং নেচার সাফারি দুটো আলাদা আলাদা পার্ট। আর গাড়ি কিভাবে আমরা ওখানে পুরো ট্যুরটা, মানে যেখানেই আমরা যাই, যখনই যাই তখন এখান থেকে মোটামুটি হোটেল এবং গাড়ির বিষয়টা ঠিক করেই যাই। তো হোটেল দুটো আমরা এখান থেকে বুক করে গেছিলাম, আর এবং হোটেলের থেকে মারিয়া ইন্টারন্যাশনাল থেকে আমাদের গাড়িটা নেওয়া। গাড়ির ক্ষেত্রেও একটু সমস্যা হয়েছিল লাস্টের দিকে, যে ড্রাইভার যিনি ছিলেন তিনি লাস্টে মানে অতটা কোঅপারেট করছিল না, আর ব্যবহারটাও অতটা ভালো ছিল না, ভীষণ একটা রুড ব্যবহার করছিল। তো লাস্টের দিন উনি আবার আমাদের মানে নিয়েও আসেনি, মানে লাস্টের দিন উনি বললেন যে আমি আজকে সকালবেলা চলে যাচ্ছি, যদি ওরা আবার একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, তো ওটা আমি আর অতটা ইয়ে করছি না। ঠিক আছে, মোটামুটি একটু অ্যাডজাস্ট তো করতেই হয় সব জায়গায় গিয়ে। তো ঠিক আছে, মোটামুটি এমনি খারাপ কিছু এই বিষয়ে লাগেনি। তো সবটাই ভালো ছিল, হোটেলও ভালো ছিল, গাড়িটাও ইটস অ্যাভারেজ গুড, আর গৃদ্ধাকুট হোটেলটাও ভালো ছিল, মারিয়া ইন্টারন্যাশনাল হোটেলটাও ভালো ছিল। তো এইটাই ছিল পুরো ট্রিপ প্ল্যান এবং গয়া এবং বোধগয়া রাজগীরের এক্সপিরিয়েন্স। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হবে। যদি তোমরা এই সব জায়গা মানে এই হোটেল দুটো বুক কখনো যাও, এই দুটো হোটেলের মধ্যে কোনোটা বুক করো, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও যে কেমন লাগলো, তোমাদের সাথে কি এক্সপিরিয়েন্স হলো। তো এইখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ভিডিওতে বা কোনো ট্যুর ব্লগে। বাই।